জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বললেন রিজভী। ভারতের সাথে শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় চিঠির জবাব দেয়নি দিল্লি। 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাস্তবায়ন হবে 2 ধাপে। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো। এমপিওভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। জানালেন সিইসি, গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a disinformation cell. অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন সহ জরুরি ওষুধের কাঁচামাল পুড়েছে কার্গো কমপ্লেক্সে। জমে থাকা মালামালে বাধাপ্রাপ্ত হয় অগ্নি নির্বাপন, বলছে সিভিল অ্যাভিয়েশন। জুলাই সনদ সহ সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বিএনপির সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক চলছে। এর আগে সন্ধ্যা 6টায় যমুনায় পৌঁছান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন। এছাড়া দলটির পক্ষ থেকে কিছু পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার জুলাই সনদের স্বাক্ষর করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদের স্বাক্ষরের পর এটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রথম সাক্ষাৎ। দর্শক, এই বিষয়ে আরো জানবো, সেই বৈঠকের বিষয়ে জানার চেষ্টা করবো। সহকর্মী লামিয়া তিথি রয়েছেন সেখানে। তিথি, সেখানকার খবরাখবর জানাবেন, কোন কোন বিএনপি নেতারা সেখানে উপস্থিত হয়েছেন এই বৈঠকে, এবং বৈঠক কি এখনো চলছে কিনা, কিছু কি জানতে পেরেছেন কিনা আপনি? ইশরাত, যদি বৈঠকের বিষয়টা বলি, বিএনপি মহাসচিব যিনি কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, তার প্রতিনিধিত্বেই কিন্তু আরও 2 জন, মোট 3 জনের বিএনপির যেই 3 জন নেতা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব এবং স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই 3 জনের সমন্বয়ে কিন্তু একটি প্রতিনিধি দল আজকে কিন্তু সন্ধ্যা বলতে গেলে 5:57 দিকে কিন্তু এই যমুনা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এবং যদি বলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে, সেগুলো হচ্ছে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা কথা বলবেন। যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে আসন্ন নির্বাচন ঘিরে তার আগে যেই ধরনের দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেগুলো বিষয়ে কিন্তু তুলে ধরার কথা রয়েছে। এছাড়াও কিন্তু জানেন যে জুলাই সনদে কিন্তু 24টি যেই রাজনৈতিক দল এবং জোট স্বাক্ষর করেছে, তার মধ্যে কিন্তু বিএনপিও একটি। এবং এই স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু যদি একটু জানাতে চাই যে এই জুলাই সনদে কিন্তু 9টি নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির। তো সেটি সহ যদি জুলাই সনদ স্বাক্ষর হবে কিনা, জুলাই সনদ ফাইনাল করা হবে কিনা, সেটি বিষয়েও কিন্তু কথা বলবেন। এছাড়াও যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং আসন্ন ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই সব বিষয়েও কিন্তু কথা তারা বলবেন। এছাড়াও আমাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা যেমনটা বলেছিলেন যে 17 অক্টোবর উনি কিন্তু বলেছিলেন জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যে সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু একটি প্রয়োজনে কমিশন গঠন করা যেতে পারে সকল রাজনৈতিক দলের সম্মতি ক্রমে। তো ধারণা করা হচ্ছে যে আসন্ন নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট রয়েছে এবং সবকিছু মিলিয়েই বিএনপি এই বৈঠকটি করছে। এবং বৈঠক কিন্তু 1 ঘন্টা পার হয়েছে, বৈঠক চলছে এখন পর্যন্ত। সূত্রে জানা গেছে যে
আরও আধা ঘন্টা সমান আর আধা ঘন্টা মতো বৈঠকটি হবে এবং বৈঠক শেষে বের হয়ে কিন্তু বিএনপি মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল আলমগীর, তো উনি কিন্তু আমাদেরকে ব্রিফ করবেন এবং জানাবেন বৈঠকের সবশেষ তথ্য। সেই ব্রিফিংটি হলে আমরা দর্শকদের সেটা জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে তিথি। নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে হলে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তবে এক্ষেত্রে আইনি, নিয়োগ ও কাঠামো সংক্রান্ত কিছু বিষয়ে জোর দিতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির নেতারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। মনিটারি পলিসি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ক্যাপিটাল মোবিলিটি, যেখানে অর্থনীতিবিদ, গবেষক আর ব্যবসায়ী প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের উপর অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের সমালোচনা করেন। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে, ইররেশনালি যেটা করা হয়েছে, সুদের হারটাকে ক্যাপ করে দেয়, এটা ডিরেক্ট একটা ইন্টারভেনশন। ভেরি মাচ ফোর্সেবল, কিন্তু আমরা চোখ বন্ধ করেছিলাম। উই ওয়্যার ভেরি বিজি লুটিং মানি। আর রেগুলেটরি যারা ছিল, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সই তো সব ব্যাংক অপারেট করে। Private sector is very affected by central bank is the foreign exchange rate. We must put various actors. There is a bureaucratic capture of the Bangladesh bank that now must be overthrown. Reformer kotha bolchi, this is the time. Please free Bangladesh bank from the clutches of the bureaucrats. সেমিনারের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর তাগিদ দেন। আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি। এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয়, এটা লিগ্যাল ইস্যু আছে, এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে, অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার এদের পে প্যাকেজের ইস্যু আছে। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। যে কোনো উস্কানিতে উত্তেজিত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের দিতে যাবেন না, এবং অন্য যে রাজনৈতিক দল তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ছাত্র ঐক্যের অন্যতম রূপকার ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় যোগ দেন নেতারা। এর আগে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান ও সালাউদ্দিন আহমদ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 11টি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে, সেই তালিকার অনেকগুলো প্রকল্পই চূড়ান্ত হয়নি। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা নিয়ে জানতে চাইলেও এখনও চিঠির উত্তর দিল্লি দেয়নি বলেও জানান উপদেষ্টা। হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 সংগঠনের নির্বিচার গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। বারবার ঢাকা ওয়ার্কিং রিলেশনের কথা বললেও খুব বেশি সাড়া মেলেনি দিল্লির। এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফটোকার্ড শেয়ার করে জানানো হয়, ভারতের সাথে থাকা 14টি চুক্তি পর্যালোচনা করে 11টি বাতিল করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতের সাথে সামরিক টাগবোট কেনা চুক্তি বাতিল আর আদানির বিদ্যুৎ কেনা পর্যালোচনা ছাড়া তালিকার অন্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তিস্তা সহ অনেকগুলো ইস্যুতে ভারতের সাথে চুক্তি হয়নি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম
ডেসক্রিপশনের কিছু আছে। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না। প্রশ্ন আসে, ভারতের সাথে সই হওয়া চুক্তিগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করেছে সেটি কি নির্ধারণ করতে পেরেছে সরকার? বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন এটা ফাইন্ড আউট করা গেছে? এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে কোনো চুক্তি কিন্তু সবসময় এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে। আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থার প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি প্রসঙ্গেও প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব 1 বছরও মেলেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ত্রিপুরায় 3 বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ ও তদন্তের দাবি করে দেয়া চিঠির জবাবও দেয়নি দিল্লি। উত্তর দেয়নি, এখনো দেয়নি। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে, তবে মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতিতে ফেরেনি, তাই সরকারকে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে। পোস্টে আরো বলা হয়েছে, চলতি বছরের 1 নভেম্বর থেকে মূল বেতনের 7.5% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরো 7.5% বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। একই পোস্টের শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা। বুধবার থেকে ফিরছেন ক্লাসে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 10 দিন ধরে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর মাঝে শিকার হয়েছেন পুলিশি হামলার। তবুও দাবি আদায়ে আন্দোলন থেকে পিছপা হননি তারা। মূল বেতনের 5 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেও মাঠ ছাড়েননি শিক্ষক কর্মচারীরা। অবস্থান নেন শহীদ মিনারে। তাদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি সহ সব রাজনৈতিক দল। এটা অত্যন্ত মৌলিক একটা দাবি। এই অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক ও কর্মচারী নেতাদের বৈঠক হয়। সেখানে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে মূল বেতনের 15 ভাগ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। হস্তান্তর করা হয় অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। শিক্ষক নেতারা বাড়ি ভাড়া বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেন। আন্দোলন প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনারে যান শিক্ষক কর্মচারী নেতারা। এ সময় সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মেনে নেন তারা। আহ্বান জানান চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির। চিকিৎসা ভাতা চাইছি আমরা 1500 টাকা, এটাও দিতে হবে এবং যে আমাদের কর্মচারীরা আছে 75% উৎসব ভাতা যে রয়েছে এটাও দিতে হবে। যদিও আমরা এই 15%
আমরা রাজি নই, তারপরও মনের হয়তো কষ্ট নিয়েও এটাকে সম্মতি জানাতে হবে। আন্দোলনের কারণে 8 দিনে শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে দিতে বাড়তি ক্লাস নেবেন তারা, জোর দিবেন মানসম্পন্ন শিক্ষার উপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো সেই পুরনো সরকারের ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার, তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সব কিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি। এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এটাই ছিল প্রধান মূল কথা। না, আমরা যা বলার বলে এসেছি। আমরা সব আমাদের কথা আপনাকে বললাম, এটাই আমাদের মূল কথা। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার বক্তব্য শুনছিলাম। প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা দিচ্ছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ধারাবাহিকভাবে সারা দেশের বিরোধপূর্ণ আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে বৈঠকও করছেন বিএনপির মহাসচিব সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, তফসিলের আগেই সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। আরিফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। পুরোদমে নির্বাচনী মেজাজে বিএনপি। দেশের বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির একাধিক প্রার্থী। এতে নানা জায়গায় তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোটের মাঠে। আওয়াজ হবে কিসের? আওয়াজ হবে কিসের? তাই কয়েক সপ্তাহ ধরে চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো বৈঠকে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তেমন একটি বৈঠকে ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জনাব তারেক রহমান বললেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমি তো সবাইকে নমিনেশন দেওয়া সম্ভব নয়। সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বগুড়া 1 কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 মোশাররফ হোসেন, বগুড়া 5 জিএম সিরাজ, মেহেরপুর 1 মাসুদ অরুণ, মেহেরপুর 2 আমজাদ হোসেন এমন ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরও 3 জন তাদেরকে ফোন দিয়েছে। তিনি কাজ করার জন্য বলেছে। এটা এখন আপনি সবুজ সংকেত বলেন, আর যদি বলেন যে না উনি বলেছে, এটা যে কোনো ব্যাখ্যায় বলতে পারেন। কারণ একটি আসনে বেশ কয়েকজন করে প্রার্থী আছে, সবাইকে তো তিনি ফোন দেননি। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনী ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন। এছাড়া জোট মিত্র ববি হাজ্জাজকে ঢাকা 13, আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা 17 আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা 14 আসনে। আর বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর। মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি আমার সাধারণ মানুষের কাছে যাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের জোটের
ঢাকা 13 থেকে ববি হাজ্জাজ এবং ঢাকা 17 থেকে আন্দালিব রহমান পার্থকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে সিএসি। তবুও এত আগে কেন বিএনপির প্রার্থী চূড়ান্ত করার তোড়জোড়? ভুল বুঝাবুঝি পরিষ্কার করার জন্য এবং এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন। নির্বাচনের তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সেই সময় এই দলটির প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব হয় না। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই। একটি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির 300 আসনের একক প্রার্থী। তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত 50টি আসনে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়ে গেছে অনেক জরুরি ওষুধের কাঁচামাল। এতে 4000 কোটির ওষুধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঔষধ শিল্প সমিতি। বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন সিস্টেম ঠিক না করলে সংকটে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাত। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। পুড়ে যায় অনেক ব্যবসায়ীর স্বপ্ন সম্বল। বড় ধরনের ক্ষতি হয়েছে ওষুধ খাতেরও। পুড়ে গেছে 45টি কোম্পানির 2 থেকে 250 কোটি টাকার কাঁচামাল। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যান্সারের মতো জরুরি ওষুধের কাঁচামাল ও অন্যান্য সামগ্রী। এই কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে ঔষধ উৎপাদন যেমন ব্যাহত হতে পারে, তেমনই বেশ কিছু স্পেয়ার পার্টস এবং মেশিনারির পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ওষুধ কোম্পানির, যা পুনরায় আমদানি করা সময় সাপেক্ষ বিষয়। ফলে এর সাথে উৎপাদন প্রক্রিয়াগুলোও ব্যাহত হবে। এদিকে যে সকল পণ্য অন্যান্য এয়ারপোর্টে চলে গেছে এই আগুনের কারণে, এগুলো ওই জায়গায় কিভাবে প্রিজার্ভ করা হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা শঙ্কিত আছি। কেননা আমাদের ঔষধের অনেকগুলো বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, সেটা তো নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ শিল্প সমিতি জানায়, বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন এখনো ঠিক হয়নি। নতুন করে কাঁচামাল আমদানি করলে সংরক্ষণ জটিলতায় নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এখন যে কোল্ড চেইনের প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, কেমন করে রিলিজ হবে, এইটা কনফার্মেশন না পেলে যারা ফরওয়ার্ডিং কোম্পানি, যে সমস্ত কোম্পানি আমাদের কাছে কোল্ড চেইনের প্রোডাক্ট দেয়, তারা কিন্তু প্রোডাক্টগুলোকে পাঠাবে না। কারণ পাঠালে এই প্রোডাক্টটাও ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা ইউজেবল থাকবে না। এইটা আমাদের জন্য, আমি যে সেকেন্ড পার্টটা বললাম, এই রিইনস্টেট করাটা, এটা হলো আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যবস্থাগুলো যদি আমাদেরকে করে না দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমাদের পক্ষে এই সাপ্লাই চেইন কন্টিনিউশন রাখাটা অসম্ভব হয়ে যাবে। এতে করে মানুষ এফেক্টেড হবে, হাসপাতাল এফেক্টেড হবে, রুগী এফেক্টেড হবে এবং সরকার বিব্রত হবে। পুড়ে যাওয়া পণ্যের জন্য পরিশোধকৃত শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি। সহযোগিতাটা দুই জায়গায়, একটা হলো কাস্টমস পয়েন্টে আর একটা হলো ব্যাংকিং সেক্টরে। তো কাস্টমসটা হলো মোর ইম্পর্টেন্ট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে, এমনটাই জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। ফায়ার ইউনিটের তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের মাধ্যমে সামনে জমে থাকা মালামালের কারণে বিঘ্নিত হয়, যার দায় বিমান কর্তৃপক্ষ ও C&F এজেন্টদের বলে জানান বেবিচক চেয়ারম্যান। ব্যবসায়ীদের হিসাবে এয়ার ফ্রেট ও কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ব্যবসায়িক ক্ষতি 12,000 কোটি টাকার বেশি। ঘটনার দুদিন পর গণমাধ্যমের সামনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন তিনি। বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের 4টি ফায়ার ভেহিকেল থাকলেও ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমা থাকা মালামালের কারণে বাধাপ্রাপ্ত হয়। None of them, কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে বাধা দেওয়া হয়েছে। হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। সিভিল এভিয়েশনকে অগ্নি নিরাপত্তা উন্নত করতে স্টোর ইউনিট থেকে 19টি চিঠি দেওয়ার বিষয়টি ভুল ব্যাখ্যা বলেও দাবি করেন বেবিচক চেয়ারম্যান। যার রেফারেন্সে বলছেন 19 বার এটা চিঠি দেওয়া হয়েছে, ওনার সাথে গতকাল আমার স্টেটের কথা হয়েছে।
উনি বলেছেন ওনাকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, এরকম সংক্রান্ত কোনো তাগাদ দেওয়া হয় নাই। আর যে বলেন জিনিসপত্র আপডেট করার জন্য, আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা, এই বিল্ডিংয়ের এটা নানা রকম মেইনটেন্সের কাজ আমরা করি। আগুনের ঘটনায় আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওয়ের কাছে ভাবমূর্তি হারাবে না মনে করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক। আর সহসাই ইম্পোর্ট টার্মিনাল ব্যবহার করা যাবে না বলে জানান বেবিচক চেয়ারম্যান। আইকাও, আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরও বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মওকুফ করা হয়েছে জানান বেবিচক চেয়ারম্যান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সন্ধ্যা বাংলাদেশে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a disinformation cell. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। এআই এর অপব্যবহারের বৈশ্বিক সমস্যা, এটি রোধে সেল গঠন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a disinformation cell, and it should be round. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. বিপুল টাকা অর্থনীতির মূল ধারায় না এসে অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে। এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অনলাইন জুয়া বন্ধের জন্য এমএফএস, মোবাইল অপারেটর ও ব্যাংকগুলোর প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি। সভায় অনলাইন প্রতারণা বন্ধের জন্য দ্রুত NEIR চালুর তাগিদ দেন প্রযুক্তিবিদরা। যে এমএফএস অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন পোর্টাল ও ওয়েব লিঙ্কের পাশাপাশি ভুয়া অ্যাপস তৈরি করেও পরিচালিত হচ্ছে অনলাইন জুয়ার লেনদেন। এ ধরনের লেনদেনে জড়িত থাকায় 4820টি এমএফএস অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এমন তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, বিপুল পরিমাণ টাকা অর্থনীতিতে না এসে অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র পরিবার। যেই ইনভেস্টমেন্টটা উদ্যোক্তার মাধ্যমে, এসএমইর মাধ্যমে মাইক্রো ইকোনমিতে আসার কথা ছিল, ব্যষ্টিক অর্থনীতিতে আসার কথা ছিল, সেই পটেনশিয়াল ইনভেস্টমেন্টটা জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ কেন্দ্রিক কিংবা এসএমইর মাধ্যমে আমাদের অর্থনীতির বিকাশ ঘটিয়েছে, সেই অর্থনীতিটা এখন এই জুয়ার মাধ্যমে ডিরেইল হচ্ছে। নির্দেশ দেওয়া সত্ত্বেও বিভিন্ন অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে বলে জানান বিশেষ সহকারী। অনলাইন জুয়া বন্ধে মোবাইল অপারেটর, এমএফএস এবং ব্যাংকগুলোর প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এটা শুধু বিকাশের সমস্যা, সবার সমস্যা। নগদ, রকেট, নেক্সাস সব ব্যবহার হয়, ঠিক আছে? কারো এখানে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। ব্যাংকিং অ্যাকাউন্টগুলো ব্যবহার হয়, ঠিক আছে? সো প্রত্যেকেরই আপনাদের অ্যাক্টিভ ট্রলার লাগবে। সরকারের বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বলেন, ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম ক্রয় করে অনলাইন জুয়ার লেনদেন চলছে। এক এনআইডির বিপরীতে সিম সংখ্যা 5-এ নামিয়ে আনারও পরামর্শ উঠে আসে। তবে সিম সংখ্যা এখনই 10-এর নিচে নামিয়ে আনা যৌক্তিক হবে না বলে অভিমত ব্যক্ত করেন বিটিআরসির চেয়ারম্যান। এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যখন কথা বলি যে 5টার বেশি অযৌক্তিক, প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে
ইউ আর শেডিং অফ ইউর রেসপন্সিবিলিটি কোত্থেকে? কারণ হচ্ছে আমরা চিন্তা করছি না যদি 2টা সিমও আমরা অ্যালাউ করি, নামায় নিয়ে আসি যদি 2টা সিমেও, তাও এখন যে ফ্রডগুলি হচ্ছে এই ফ্রডুলেন্ট উইল প্রিভেল। থিঙ্ক অফ ইট, দ্য নাম্বার অফ ক্রিমিনালস আর ভেরি ভেরি লিটল। হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন অপরাধমূলক তৎপরতায় ব্যবহার হচ্ছে বলে জানান প্রযুক্তিবিদরা। তাই দ্রুত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর কার্যক্রম চালুর পরামর্শ দেন তারা। আপনার কাছে কিন্তু মিনিস্ট্রি অফ ইনফরমেশন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সন্ধ্যা বাংলাদেশে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। দীপাবলিতে ভয়াবহ দূষণের শিকার নয়াদিল্লি। আতশবাজির কারণে সৃষ্ট ধোঁয়াশায় বায়ু দূষণ পেরিয়ে গেছে বিপদ সীমা। পঞ্চাশ ওভারে স্পিন, 54 বছরের ওয়ানডে ইতিহাসে এমন নজির দেখেনি ক্রিকেট বিশ্ব। প্রথমবার 50 ওভার স্পিনার দিয়ে বল করানোর এই বিশ্ব রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। একসময়ে পেস তাণ্ডবের ক্যারিবিয়ান দলটিকে মিরপুর রীতিমতো বানিয়ে দিল স্পিনারদের এক দলে। এর আগে 1996 সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে 44 ওভার স্পিনার দিয়ে বল করানোর রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। হাসান আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। যুগে যুগে মিরপুরের উইকেটে স্পিনাররা দেখিয়েছে দাপট। স্পিনের সেই স্বর্গরাজ্যে স্পিনাররা এবার গড়ল বিশ্ব রেকর্ড। 54 বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবিয়ানরা 50 ওভার করালো স্পিনারদের দিয়ে। কালো মাটির উইকেটে এ যেন এক রঙিন ইতিহাস। এ যেন রঙিন পোশাকের টেস্ট ক্রিকেট। নেই দর্শকদের উল্লাস, নীরব নিশ্চুপ গ্যালারি। ডট বলের পাহাড়ের চাপে ঋষাদের ক্যামিওটাই যেন ব্যাটিংয়ের প্রাপ্তি। মিরপুরের স্লো উইকেটে স্পিন বোলারদের দিয়ে এবার বিশ্ব রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, কটনি ওয়ালশদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারির কথা কে না জানে। 22 গজের প্রতিপক্ষের ব্যাটাররা মুখ থুবড়ে পড়েছেন ক্যারিবিয়ানদের এই পেস দাপটে। সেই ক্যারিবীয়রা এবার স্পিনারদের দিয়ে গড়ল অনন্য রেকর্ড। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 50 ওভার বোলিং করেছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। 54 বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব। এদিন আকিল হোসেন, রস্টন চেজ, খারি পিয়েরে, গুদাকেশ মতি আর আলিক আথানজের এই 5 বোলার মিলেই পূর্ণ করেন 50 ওভারের কোটা। এর আগে 1996 সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনারদের দিয়ে 44 ওভার বল করিয়েছিল শ্রীলঙ্কা। এরপর 1998 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে 44 ওভার বল করিয়েছিল লঙ্কানরা। একই দল 2004 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পিনারদের দিয়ে বল করিয়েছে 44 ওভার। ওয়ানডে ইতিহাসে এর আগে দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বল করানোর ঘটনা 4 বার, যার 3 বারই ছিল বাংলাদেশ, সেটিও মিরপুরের মাটিতে। এবার এই রেকর্ডের অংশ হলো ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের নতুন এই ইতিহাসে ভাগ বসানোর সুযোগ থাকলেও ক্যারিবিয়ানদের এই বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ থাকলো না কারোর জন্যই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আতশবাজির ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ঘন ধোঁয়ায় কয়েক হাত দূরের বস্তু অস্পষ্ট। প্রতি বছর দীপাবলির পর রাজধানী হয় এই পরিস্থিতি। এবছর দূষণ কমাতে পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের নির্দেশ সহ বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবুও আসেনি কোনো পরিবর্তন। বায়ু দূষণ পেরিয়ে গেছে বিপদ সীমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যা অত্যন্ত ক্ষতিকর। আকাশে বিরামহীন আলোর ঝলকানি, বিকট শব্দে কান পাতা দেয়। রাতভর রং বেরঙের আতশবাজি পুড়িয়ে এভাবেই আলোর উৎসব দীপাবলি উদযাপন করেছে দিল্লিবাসী। উৎসবমুখর রাতের পর সেই চিরচেনা ঘোলাটে সকাল। ধোঁয়ার মোটা চাদর ঢেকে রেখেছে চতুর্দিক। কয়েক হাত দূরের বস্তুও ঝাপসা, অস্পষ্ট। আতশবাজির ধোঁয়া বাতাসের ধূলিকণার সাথে মিশে তৈরি করেছে এমন পরিস্থিতি। ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ। দুদিন আগেও বাতাস অনেক পরিষ্কার ছিল, তবে এখন ভয়াবহ অবস্থা। আমরা প্রাপ্তবয়স্করা এটা সহ্য করছি, তবে যাদের শ্বাসকষ্ট আছে, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। এরই মধ্যে কাশি হচ্ছে। এত দূষণ আসলেই ক্ষতিকর, এটা হওয়া উচিত নয়। আমি আগে এমন কিছুই দেখিনি। দূষণের কারণে সামনে কিছুই দেখতে পাচ্ছি না।
অতিরিক্ত বায়ুদূষণ ঠেকাতে 2015 সালে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা দেন ভারতের সুপ্রিম কোর্ট। পরিস্থিতির পরিবর্তন না দেখে এবছর সে নিষেধাজ্ঞা তুলে পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ধারণা করা হয় এতে 30 থেকে 50% দূষণ কমবে। তবে এতেও মেলেনি সমাধান। দীপাবলির দিন ও আগের দিন মাত্র 3 ঘন্টা করে আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। তা অমান্য করে গভীর রাত অবধি চলে আতশবাজির কারসাজি। আগের মতোই রাসায়নিকযুক্ত আতশবাজি পোড়ানো হয়। ফলাফল বিষাক্ত ধোঁয়ার কবলে পুরো দিল্লি। এদিন রাজধানী দিল্লির বিভিন্ন শহরে বায়ুমান 350-এর উপরে উঠে যায়। এ বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে শ্বাস নেওয়ার জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।